বাংলাদেশের রাজনীতির যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে সরকারের মন্ত্রী কিংবা প্রতিমন্ত্রী যদি অনিয়ম কিংবা দুর্নীতির সঙ্গে জড়িত হয়ে যায়, সেই ক্ষেত্রে আসলে বিচারের আওতায় আনার সুযোগ আছে কিনা, কিংবা আপনার অভিজ্ঞতা থেকে মোস্তাফিজ শফি, আপনাকেই যদি জিজ্ঞেস করি, অভিজ্ঞতা কি বলে? না, থাকবে না কেন? সবাইকেই তো আইনের আওতায় আনতে হবে। বাস্তবতা সব রকম একরকম, সবসময় একরকম না, বাট বিভিন্ন সময় কিন্তু হয়েছেও। বিভিন্ন সময় হয়েছে, কোনো সময় হয়তো একেবারে চাপে পড়ে হয়েছে, কোনো সময় হয়তো স্বাভাবিক ধারায় হয়েছে। আমি যদি গত 5 মাসের, মানে আজকে সরকারের 5 মাস পূর্ণ হলো, যদি 5 মাসের অ্যানালাইসিস ধরি, তাহলে একটা জিনিস বলবো যে আমাদের এই যে নতুন সরকার কিন্তু জনগণের ভাষা কিছুটা হলেও বুঝতে পারছে, এবং সেখানে যে পাবলিক অপিনিয়নগুলো আসে সেটাকে গুরুত্ব দিচ্ছে। এবং গুরুত্ব দিয়ে আপনি দেখেন যে এই যে সাম্প্রতিক সময়ে শিক্ষামন্ত্রী সহ কয়েকজনকে নিয়ে যে কথাগুলো হলো, এর আগে আপনি বগুড়ার একটা আসন নিয়ে যে হলো আমাদের আরেকজন প্রতিমন্ত্রী, সবগুলো বিষয়ে কিন্তু পাবলিক অপিনিয়ন যা এসেছে তার মধ্য দিয়ে কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিছুটা ডিসিশন নিয়েছেন। এবং তার ফলে যেটা হয়েছে, তার ফলে ওই মন্ত্রীরাও যারা একটু বেশি কথা বলছিলেন, অতি উদ্যোগ নিচ্ছিলেন, তারাও কিন্তু একটু মানে তাদের কার্যক্রমগুলোতে একটু পিছিয়ে এসেছেন। এইটা আমি বলবো যে এটা ভালো লক্ষণ, এবং এটা যদি চলমান থাকে। আমাদের প্রবলেম হচ্ছে কি, আমাদের ধরেন এখন আমরা যখন এই আলোচনাটি করছি, একই সঙ্গে আমাদের কিন্তু জুলাই আন্দোলনের 2 বছর পূর্ণ হচ্ছে, একই সঙ্গে সরকারের 6 মাস হয়ে যাবে আগামী মানে মাসে। এই সময়টাতে আমাদের দুটো অ্যানালাইসিসই কিন্তু করতে হবে। একটা হলো যে জুলাই আন্দোলনের মধ্য দিয়ে যে পরিবর্তনটি আসলো এবং প্রত্যাশিত পরিবর্তন, সেই পরিবর্তনটা আমরা আসলে কতটুকু কাজে লাগালাম, দেশ জাতির স্বার্থে কতটুকু কাজে লাগলো। সেই জুলাই আন্দোলনের ফসল কিন্তু নতুন সরকার তাদের 180 দিনের একটি কর্মপরিকল্পনা তারা ঘোষণা করেছিলেন। নর্মালি কিন্তু আপনি দেখবেন যে আগে আমরা হিসাব করতাম 100 দিন 3 মাস 10 দিন এরকম একটা হিসাব হতো, এবং 3 মাসের পরেই বলা হতো যে হানিমুন পিরিয়ড। তারপরে কিন্তু সরকারের বিভিন্ন কার্যক্রমকে মানে গণমাধ্যমের পয়েন্ট অফ ভিউ থেকে যদি বলেন, ইতিবাচকভাবে যদি বলেন, তখন এগুলোকে একটু শক্তভাবে ধরার একটা বিষয় থাকতো। এবং আমি মনে করি যে গণমাধ্যমের দায়িত্বও তাই। যদি আপনি 4th স্টেজ বলেন গণতান্ত্রিক ব্যবস্থায়, তাহলে দায়িত্ব হলো যে সরকারের ভুলগুলোকে ধরিয়ে দেওয়া। এই প্রসঙ্গেই আমি যাব, তার আগে আমি কাজী মারুফুল ইসলাম তার বক্তব্যটিও একটু জেনে নিতে চাই যে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে যখন কোনো সরকারের মন্ত্রী প্রতিমন্ত্রী কোনো ধরনের অনিয়মের অভিযোগ যদি আসে, সেটিকে আইনগত ব্যবস্থা নেওয়ার অতীত ইতিহাসটা কেমন? জি, ধন্যবাদ। এটা দুঃখজনক হলেও যে বাংলাদেশের যে রাজনৈতিক সংস্কৃতি বা যে শাসন ব্যবস্থার মধ্যে দিয়ে আমরা আছি, সেখানে এই দুর্নীতি একটা প্রচণ্ড বড় একটা বিষয় হিসেবে আছে, বারবার করে আসে। এবং বিশেষ করে যারা ক্ষমতার শীর্ষের জায়গায় থাকে, তাদের যে যদি দুর্নীতিগুলো থাকে, সেই দুর্নীতির ব্যাপারে আমরা কিন্তু নিয়ন্ত্রণের ব্যাপারে যথেষ্ট পদক্ষেপ দেখিনি। সরকার বলছেন, আমরা এই সংবাদ সম্মেলনে দেখলাম যে সরকার তার আন্তরিকতার কথা বললেন, কিন্তু দুঃখজনক হচ্ছে যে সরকার যা বলেন এবং শেষ পর্যন্ত যে ঘটে বা যে বাস্তবে যেটা ঘটে, তার মধ্যে সবসময় একটা বড় পার্থক্য থাকে। আমি একটা উদাহরণ দিতে পারি, যেমন ধরেন, আপনি কিছুদিন আগে আমরা দেখলাম যে নারায়ণগঞ্জের একজন এমপির পুত্রের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগটা আসলো। মন্ত্রী, উপমন্ত্রী, প্রতিমন্ত্রী বাদ দিলাম, একজন সংসদ সদস্যের পুত্র, তার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আসলো, একাধিক উৎস থেকে আসলো, এবং পুলিশ তাকে নিয়ে আসলো, এবং শেষ পর্যন্ত কিন্তু তাকে গ্রেফতারও করা হলো না, এবং তার বিরুদ্ধে কিন্তু যে অভিযোগগুলো সেগুলো তদন্ত করা হলো না, এবং একটা অস্বচ্ছ প্রক্রিয়ায় শেষ পর্যন্ত কিন্তু তিনি ছাড়া পেয়ে গেলেন। তাহলে এই যে যা বক্তৃতাটা দিচ্ছেন, যা কথা তারা বলছেন, সেই কথার বাস্তব ভিত্তিটা কোথায়, সেটার প্রমাণটা কি? সো আমরা আসলে যথেষ্ট রকমের বক্তৃতা শুনেছি, সেই বক্তৃতা শেষ পর্যন্ত কতটুকু কাজে দেয়, সেই জায়গাতে আমাদের সন্দেহ থাকে। আর একটা জায়গা আমি আশাবাদী হচ্ছি যে তারা সরকার আন্তরিক হবেন এরকম একটা ব্যাপারে, কিন্তু একই সাথে এই বক্তব্যের মধ্যে একটা স্ববিরোধিতা আছে। আপনি দেখবেন যে তারা বলছেন যে দুর্নীতি দমন তারা করবেন, আইনের শাসন নিশ্চিত করবেন, কিন্তু একই সঙ্গে বলছেন যে জনপ্রত্যাশা অনুযায়ী। এখন জনপ্রত্যাশা অনুযায়ী যখন সরকার কোনো ব্যবস্থা গ্রহণ করেন, সেটা তো আইনের শাসনের সাথে সবসময় এটা বেশিরভাগ ক্ষেত্রে এটা সংঘাতপূর্ণ হয়। অর্থাৎ আপনাকে ব্যবস্থাটা নিতে হবে
আইন অনুযায়ী, জনপ্রত্যাশা অনুযায়ী না। তো যদি সরকার জনপ্রত্যাশা অনুযায়ী চলে তাহলে তো আমরা অনেক মানুষ মিলে একটা মব সৃষ্টি করলাম, আমরা অনেকে মিলে লিখলাম, সোশ্যাল মিডিয়াতে আমরা সক্রিয় হলাম এবং সরকার সেখানে একটা ব্যবস্থা নিল। তো এটা তো কোনো 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 সভ্য সমাজের বন্দোবস্ত হতে পারে না। অর্থাৎ যে সমাজে আইনের শাসন আছে সেই সমাজে জনপ্রত্যাশা থাকুক অথবা না থাকুক, আমি আইনের লঙ্ঘন করছি, আমার বিরুদ্ধে ব্যবস্থাটা নেওয়া হবে। এবং আমি মন্ত্রী হই, আমি এমপি হই, এমপি পুত্র হই, এমপি কন্যা হই বা প্রধানমন্ত্রীর কন্যা পুত্র হই, যে কোনো পরিচয় আমার থাকুক না কেন, সেক্ষেত্রে আইন সবার জন্য সমানভাবে প্রয়োগ করা হবে। এটাই হচ্ছে গণতন্ত্রের রীতি, এটাই হচ্ছে সুশাসনের প্রথম এবং প্রধানতম একটা শর্তের মধ্যে পড়ে। তো সেই শর্তের জায়গায় আমি জানি না ওনারা কি মিন করেছেন যে জনপ্রত্যাশা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে, আবার আইনের শাসনের নিশ্চিত করা হবে। এর মধ্যে তো আমি আপাততভাবে পরিষ্কারভাবে একটা স্ববিরোধিতা দেখছি। তো এই জায়গাগুলো স্বচ্ছভাবে যদি তারা মোকাবেলা করেন তাহলে আমার মনে হয় যে আশাবাদী হওয়া যায়। তবে তাদেরকে উদাহরণ তৈরি করতে হবে। এই বক্তব্য যথেষ্ট হয়েছে, আমরা আর শুনতে চাই না। আপনি জুলাইয়ের প্রসঙ্গটা আমরা তো আজকে এড়াতে পারি না যে আজকে জুলাইয়ের 18 তারিখ শেষ হচ্ছে। এই সময় যদি আপনি আগস্টের যে গণ অভ্যুত্থানের পরবর্তী যদি আপনি দেয়াল লিখনগুলো যদি ফলো করেন, সেখানে পরিষ্কারভাবে দেখবেন যে দুর্নীতি দমন, দুর্নীতি নিয়ন্ত্রণ এটা প্রবলভাবে মানুষ চেয়েছে। তাহলে সেই বন্দোবস্তটা কি? আমরা কি দেখলাম যে দুর্নীতি দমন কমিশনটার যে গঠন করার যে একটা স্বচ্ছ প্রক্রিয়া, একটা অবজেক্টিভ একটা প্রক্রিয়া আমরা আলোচনার মধ্যে দেখলাম, যেটা সংস্কার প্রস্তাবের মধ্যে ছিল। তো সরকার তো সেখান থেকে পিছিয়ে গেল। ফলে দুর্নীতি দমনটা হবে কিভাবে? তার জন্য যে প্রাতিষ্ঠানিক উদ্যোগগুলো, সেই উদ্যোগগুলো তো আমরা দেখছি না। একজন মন্ত্রী বা একজন প্রধানমন্ত্রী তার ব্যক্তিগত ইচ্ছা বা সদিচ্ছার উপরে যদি দুর্নীতি দমনটা নির্ভর করে, তাহলে সে দেশে দুর্নীতি দমনের ভবিষ্যৎ নিয়ে খুব বেশি আশাবাদী হওয়ার সুযোগ নেই।